আমি দেখলাম করিডোর নিয়ে যে কথাবার্তা হচ্ছে এটা নিয়ে একটা ব্যাপক মিস ইনফরমেশন চলতেছে। অ্যাকচুয়ালি রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলতেছে কিছু না বুঝেই। তো আমি রিকোয়েস্ট করব যে আমার এই লাইভটা মানে কমেন্ট করার আগে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। প্রথমে আমি আসি হচ্ছে যে আমরা জানি যে আহ, সরকার বলেছে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়ার জন্য নীতিগতভাবে একমত হয়েছে, এবং পরবর্তীতে যখন এটা ফাইনাল হবে তখন হয়তোবা আহ, এর সাথে অনেক শর্ত যুক্ত হবে, সিকিউরিটি আসপেক্ট গুলো হবে। কিন্তু আমি কতগুলো জিনিস স্পেসিফিকলি বুঝতে চাই। আমি মনে করি যে আমি কয়েকদিন আগে বলেছিলাম, যেটা আমার ফেসবুক লাইভেও আছে, যে লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যার, ফিফথ লং এর, ওনার সাথে আমি খুব ক্লোজলি দেখেছি। উনি খুব ডেডিকেটেড একজন অফিসার। অনেকে বলতে পারেন যে হ্যাঁ, শেখ হাসিনার সময় উনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, পিএসও ছিলেন, বাট উনি কখনো কোনো অনৈতিক বা হিউম্যান রাইটস ভায়োলেশন বা ওগুলা কোনো কিছুর সাথে ছিলেন না। এবং তার একটা রিসেন্টলি যে লাইভ, তার একটা রিসেন্টলি একটা স্পিচ থেকে আমি আহ, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়েছি। আমি এখন পর্যন্ত যত আমাদের মিলিটারি বা নন মিলিটারি যারা আছেন তারা এই করিডোর নিয়ে, প্লাস হচ্ছে স্পেসিফিক যে কি হতে পারে এটা নিয়ে যে সমস্ত লাইভ করছেন, তার ম্যাক্সিমাম হচ্ছে যে এটা হলে চায়না এটা করবে, যা ইন্ডিয়া এটা করবে, আমেরিকা এই অ্যাডভান্টেজ দিবে, জান্তা সরকার এই অ্যাডভান্টেজ, আরাকান আর্মি নিবে। বাট ফাইনালি আমরা আরাকান আর্মির সাথে গেলে আমাদের 80% লাভ, ইন্ডিয়ার সাথে গেলে আমার 20% ডিসঅ্যাডভান্টেজ, চায়নার সাথে গেলে 30% ডিসঅ্যাডভান্টেজ করে যোগ বিয়োগ করে ফাইনালি কি শুধুই গো ফর ইট, এরকম কোনো সাজেশন আমি দেখি। বাট আমি লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যারের ইয়াটা দিয়ে প্রথমেই যে জিনিসটা আমার কাছে মনে হলো যে উনি অ্যাকচুয়ালি দিক নির্দেশনা দিয়েছেন যে আমাদের এই মুহূর্তে কি করতে হবে। প্রথমত উনি বলেছেন যে উম, আমাদের, আমরা বাংলাদেশ 3টা অপরচুনিটি মিস করেছি। এই অপরচুনিটি স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে যে 2017 সালে যখন আমরা আহ, এই রিফিউজি গুলো অ্যাকসেপ্ট করেছি, তখন আমরা এটা না করলে পারতাম। আমরা তখন একটা নো ম্যানস ল্যান্ডে এই 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 রোহিঙ্গাদের যদি রাখার ব্যবস্থা করতাম, তাহলে উভয় দেশের একটা দায় থাকতো। আমরা অ্যাকসেপ্ট করে ফেলেছি, এখন দায়টা শুধু আমাদের। রোহিঙ্গা মানে হচ্ছে মায়ানমার জান্তা সরকার বা আরাকান আর্মি সরকারের কোনো দায় নাই। এটা হচ্ছে ফার্স্ট ভুল আমাদের। কেন করেছি? কারণ এই গ্যাঞ্জামের মধ্যে আমাদেরকে শেখ হাসিনা ফালাই দিয়ে চলে গেছে, এবং ইন্ডিয়ার রং অ্যাডভাইসে আমরা চলেছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 2022 সালে আরাকান আর্মি তখন জাস্ট ইমার্জিং টাইগার, তারা তখন অপারেশনালি জাস্ট সাকসেস পাওয়া শুরু করেছে। তখন তাদের সাকসেসটাকে আরো এক্সপিডাইট করার জন্য তারা আমাদের কাছে হেল্প চেয়েছে, বাংলাদেশ আর্মির কাছে, মানে বাংলাদেশের কাছে হেল্প চেয়েছে যে আমাদের কাছে, আমরা যদি তাদেরকে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট মানে লজিস্টিকের কিছু সাপোর্ট দেই, তাহলে তারা ফিউচারে এই রোহিঙ্গাদেরকে নিয়ে নিবে। আমরা এটা করিনি, বিকজ চায়না, সরি, ইন্ডিয়া আমাদের তখন মোড়ল ছিল, আর শেখ হাসিনা ইন্ডিয়া যেটা বলেছে এটাই করেছে। সেকেন্ড আরেকটা যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে জান্তা সরকার বলেছে যে তাদেরকে কি বলে, তাদেরকে নাগরিক হিসেবে অ্যাকসেপ্ট করে নিবে, তাদের নাগরিক সুবিধা দিবে যদি তারা তার পক্ষে ফাইট করে। রোহিঙ্গাদের একটা জনগোষ্ঠী গিয়েছে, তাদের সাথে ফাইট করেছে, আরাকান আর্মির সাথে ফাইট করেছে। এখন আরাকান আর্মি আর তাদেরকে এই 2025-এর এই সময় আরাকান আর্মি আর তাদেরকে, তাদের প্রতি কোনো সহানুভূতি নাই। থাকবে কি জন্য? কারণ তারা তাদের এগেইনস্টে ফাইট করেছে। তাদেরকে ফাইট করতে কারা পাঠিয়েছে? আমরা পাঠিয়েছি। দ্যাট ইজ এ স্ট্র্যাটেজিক মিস্টেক। তারপরে হচ্ছে আম, 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 তারপরে হচ্ছে আমরা ওদেরকে ওখানে পাঠালাম। তারপরে হচ্ছে নেক্সট যে ভুলটা করেছি, 2024 সালে যখন প্রায় 250 থেকে 300 জান্তা সরকারের আর্মি, নেভি, নেভি ছিল না সম্ভবত, আর্মি, সরি, আর্মি, নেভি, আইন শৃঙ্খলা বাহিনী, তারা বাংলাদেশের ভিতরে পালিয়ে এসেছিল। এই সময় আমরা জান্তা সরকারের কে সাপোর্ট দিয়েছি, তারা তাদেরকে রেখেছি। হোয়ার জান্তা সরকার অলরেডি পালায়ন পর, জাস্ট পালায়ন পর।
এরকম একটা সিচুয়েশনে আমরা কোনো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নেই নাই। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস হচ্ছে আমরা কোনো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নেই এই সময়ে। এটা এটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যারের বক্তব্য। সেটা হচ্ছে আমরা চেষ্টা করলে ওই সময় 2024 সালে যখন তারা পালিয়ে এসেছিল 3 সপ্তাহ আমাদের সাথে বাংলাদেশ মায়ানমারের বর্ডারটা অরক্ষিত ছিল। এই সময় আমরা ইচ্ছা করলে বাংলাদেশ আর্মিকে এখানে ঢুকিয়ে একটা এনক্লেভ করতাম। এটা কোনো টেরিটোরিয়াল এক্সপেনশনের জন্য না। আমরা যেটা করতে চাচ্ছিলাম যে এই যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তা আমরা মায়ানমারের ভিতরে একটা জায়গার মধ্যে সেটেল করতে পারতাম। যদি করতে পারতাম তাহলে তাকে রিকগনিশন করতে হতো, পরবর্তীতে এদেরকে এত পুশব্যাক করতে পারতো না। এখন ফিউচারে আমাদের কি জিনিসটা আছে, প্রথমে আমি বলি যে আমাদের স্টিল একটা স্ট্র্যাটেজিক, এই যে কতগুলো অপরচুনিটি আমরা মিস করেছি, এখন যে সুযোগটা আসছে এই করিডোরে, প্রথমে আমি বলি যে মায়ানমারে একটা ফেমিন হবে। ফেমিন মানে হচ্ছে একটা বাংলা এটা কি বলে, মহামারী। একটা মহামারী মানে হচ্ছে মানে একটা দুর্ভিক্ষ আসবে। দুর্ভিক্ষ ইজ দ্য রাইট ওয়ার্ড। দুর্ভিক্ষ হবে। কি কারণে হবে? এই যে মায়ানমারের যে 85% লোক হচ্ছে কৃষি কাজ করে, এর মধ্যে তাদের 75 সম্ভবত 65 to 70% হচ্ছে দরিদ্র সীমার নিচে। সো এরা এই গত বছরে কাল্টিভেশন হয়েছে মাত্র 20% জমির উপর। 20% মানে হচ্ছে 80% হয় নাই। তার মানে হচ্ছে একটা খাদ্যের একটা প্রবল সংকট দেখা দিবে। এখন এই করিডোরের আড়ালে যা কিছু আছে থাকে সেটা হচ্ছে পরের ব্যাপার। এখন যদি এই ফিউচারে যদি এখানে একটা ফেমিন হয় আর বাংলাদেশ যদি তাদেরকে এই ফেমিনের সময় যদি এই করিডোর দিয়ে মানবিক সহায়তা না দেয়, তাহলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কিভাবে হবে ট্যাগড হবে যে তারা একটা অমানবিক কাজ করেছে। অমানবিক, সিম্পল বলি অমানবিক। তারপরে একটা সেকেন্ড ফেজ তো আছে যে আমাদের মুসলিম উম্মার অংশ হচ্ছে আমরা, আমাদের এই রোহিঙ্গা সম্প্রদায়, তারা হচ্ছে মুসলিম। আমরা গাজায় মুসলমানদের পাশে দাঁড়াতে পারছি না, কিন্তু আমার প্রতিবেশীর পাশে মুসলিম জনগোষ্ঠী আছে, তারা একটা ফেমিন হয়েছে, ফেমিনটাকে আমরা সাপোর্ট করিনি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই ফেমিনটা যদি হয় তাহলে যারা বাকি ওখানে আছে তারা আমাদের অলরেডি এখানে অনেকের হিসাবে 13 থেকে 15 লাখ আমাদের এখানে আছে, এবং লাস্ট 8 মাসে কিন্তু 1,20,30,000 মতো এখানে এসছে। সো এই ফেমিনটা যদি হয় আবার আসবে। এই এই জিনিসটা যদি হয়, যদিও আমরা জান্তা সরকারের সাথে কথা বলেছি যে তারা 1,80,000 মতো নিয়ে যাবে, কিন্তু জান্তা সরকারের কোথায় এখন? জান্তা সরকারের পুরা মায়ানমারের 15 to 20% জমি তাদের দখলে, বাকি সব হচ্ছে আরাকান আর্মির দখলে এবং থ্রি ব্রাদারহুড যেটা আর তাদের অ্যালায়েন্স আছে তাদের দখলে। এখন আমরা ওদের সাথে ডিল করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সো এই মুহূর্তে একটা জিনিস দেখেন যে আমরা এমন একটা সিচুয়েশনে আছে, আমরা যদি করিডোর না দেই যে এটা দিয়ে বস্ত্র যাবে, এরা যাবে, তত যাবে, তখন পুরো দুনিয়া আমাদেরকে ট্যাগ দিবে এবং আমরা কিন্তু মুসলিম উম্মার পাশে দাঁড়ালাম না। নাম্বার ওয়ান। এখন আসেন হচ্ছে আমরা যদি 71-এর প্রেক্ষাপট দেখি, 1971-এ কি হয়েছিল? পাকিস্তান আমাদের উপরে অত্যাচার করেছিল, আমাদের উপরে গণহত্যা চালিয়েছিল। তখন কে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল? ভারত। ভারত কি জন্য দাঁড়িয়েছিল? সে চেয়েছে পাকিস্তানকে ভাঙতে। আমরা তার অ্যাডভান্টেজ নিয়েছি। আমরা অ্যাডভান্টেজ নিয়ে আমাদের যে সেনাবাহিনী যেটা পাকিস্তান আর্মি থেকে রিভেল করেছিল তা তাদের সাথে যোগ দিয়েছে এবং তাদের সহযোগিতায় কিন্তু তারা এই যুদ্ধে জয়লাভ করে শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়। এখন একটা জিনিস দেখেন, আমাদের পাশের দেশ রোহিঙ্গা জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী, গাজাতে যেরকম অত্যাচার হচ্ছে তাদের আমরা সাপোর্ট করতে পারতেছি না, কিন্তু আমাদের পাশের দেশে আছে তাদেরকে আমি সাপোর্ট দিচ্ছি না। কি জন্য? রাজনৈতিক দলগুলা বলতেছে যে এটা হলে বাংলাদেশ একটা যুদ্ধে জড়িয়ে পড়বে, যুদ্ধে জড়িয়ে পড়ার পরে এই এই তত্ত্বাবধায়ক সরকার বা এই ইন্টারিম গভর্নমেন্ট ওইটা করার দায়িত্ব রাখে না। দিস ইজ এ বুলশিট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার কে ছিল আমরা সবাই জানি, উইনস্টন চার্চিল। উনি কি ইলেক্টেড অবস্থা ছিল? জি না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয় তার এফিসিয়েন্সি এবং তার ট্র্যাক রেকর্ড দেখে তাদের জনগণ
এই চার্চিলকে এনে প্রাইম মিনিস্টারে বসিয়েছে, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হ্যান্ডেল করার মতো লোক একমাত্র উনি আছে। সো দে হ্যান্ডেল ইট ভেরি ওয়েল। সো এখন আপনারা দেখেন যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, আমরা এখন যে এই রোহিঙ্গা যে আমাদের কাছে আছে, যদি ধরি অ্যাপ্রক্সিমেটলি 15 লাখ আছে, প্রথমে যখন এই শেখ হাসিনা এটাকে অ্যাকসেপ্ট করে তখন আন্তর্জাতিক মহল আমাদেরকে পার হেড মাসে $5,000 দিত, আমার যদি হিসাবটা ভুল না হয় $5,000। এখন দেখো তো 500। এটা ফিউচারে আস্তে আস্তে কমে যাবে, এবং ট্রাম্প সরকার কিন্তু এটা কমিয়ে দিয়েছিল, তারপরেও প্রফেসর ইউনুস ডিপ্লোমেসি করে এটাকে বাড়িয়েছে। এখন দেখেন ফিউচারে এই 15 লাখ লোক বাংলাদেশের ঘাড়ে আসবে, এদেরকে মায়ানমার সরকার, এখন আমরা করতেছি জান্তা সরকারের সাথে, জান্তা সরকার মানে ফিউচারে এক্সিস্ট করবে কিনা সেটাই তো আমরা জানি না। সো এই মুহূর্তে আমাদের যে করণীয়, ফার্স্ট হচ্ছে আমাদেরকে এই করিডোরকে হ্যাঁ বলতে হবে, এর মধ্যে কোনো ইফ বাট নেই। এটার মধ্যে আমরা যদি এই 15 লাখ লোককে যদি আমরা মায়ানমারে ফেরত দিতে চাই, আমাদেরকে অ্যাকচুয়ালি শেখ হাসিনা এই জিনিসটা নিজের নোবেল পাওয়ার আশায় এদেরকে অ্যাকসেপ্ট করে দিয়ে আমাদেরকে বাংলাদেশকে কিন্তু বিরোধে ফেলে দিচ্ছে। পৃথিবীতে ফিউচারে মানে আজীবন যুদ্ধ হয়েছে এই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে। কি আমাদেরকে এই জনগোষ্ঠী দিয়েছে, এই জনগোষ্ঠীকে আমরা ওদেরকে রিপ্লেস করতে, ওদেরকে মায়ানমারে ঢুকাইতে পারবো না লিগালি, কিন্তু আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। ফিউচারে এটা আমাদের অর্থনীতির উপরে চাপ প্রয়োগ করবে। আমরা যদি এদেরকে খাবার বা অন্যান্য যে এলাকার মধ্যে আসি যদি না টাইম মতো সরবরাহ করতে পারি, তাদের আনরেস্ট, তাদের বিরুদ্ধে অলরেডি অনেক ক্রাইম বেড়েছে, বাড়তে থাকবে। এটা আমাদের গলার কাটা, এবং এই গলার কাটাটাকে আমাদের করার জন্য আমাদেরকে এখন আমি যেটা মনে করি সবচেয়ে স্ট্র্যাটেজিক, সবচেয়ে বেস্ট পসিবল হচ্ছে, আমরা 71-এ দেখেছি আমাদেরকে হেল্প করার জন্য ইন্ডিয়া আসছে। আমরা তো গাজার পক্ষে বিশাল একটা মিছিল করলাম, যে গাজার প্রতি সলিডারিটি। রোহিঙ্গা ইজ দ্য সেম জিনিস, আমাদের মুসলিম উম্মার অংশ, আমরা তাদের পাশে দাঁড়াবো না? 71-এ যেরকম ইন্ডিয়া কোনো সাপোর্ট ছাড়া তাদেরকে আমাদের পাশে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা এই মুহূর্তে দিস দ্য রাইট টাইম। আমরা যদি রোহিঙ্গা জনগোষ্ঠীকে যদি মায়ানমারে ফেরত পাঠাতে চাই, আমাদেরকে এখানে ট্রুপস কমিট করতে হবে। এটা একটা অ্যাডভান্টেজ কি জন্য? আমরা জানি যে অলরেডি কি বলে, আমেরিকা অলরেডি কমিট করেছে যে তারা যে বার্মা অ্যাক্ট যেটা করেছে সেটাকে তারা সাকসেস করবে। বার্মা অ্যাক্ট অলরেডি সম্ভবত 4-5 বছর আগে একজন সিনেটর বলেছিল যে আমরা এই আরাকানকে বাংলাদেশের সাথে অ্যানেক্স করে দিব। কিন্তু এই দেখেন, এই যে অ্যানেক্স করে দিব বলেছে, আমরা দেখতেছি যে চিকেন নেক নিয়ে কথা বলার জন্য ভারতীয় ইহারা বলতেছে যে তারা আমাদের দিনাজপুর, রংপুরকে তাদের সাথে নিয়ে নিবে, ব্লা ব্লা ব্লা, চিটাং দখল করে ফেলবে, ব্লা ব্লা ব্লা। বাট এই যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ যখন বলেছিল, সিনেটর যখন বলেছিল, এটার পক্ষে কিন্তু আমাদের কথাবার্তা শুরু হয়ে যেত, একটা গ্রাউন্ড প্রস্তুত হতো। কিন্তু আমরা পারিনি কি জন্য? তখন আওয়ামী লীগ সরকার ছিল, এবং আওয়ামী লীগ সরকারের অ্যাডভাইজার হচ্ছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার এখানে স্বার্থ হচ্ছে এই কালাদান প্রজেক্ট তাদের। আমি এর আগেও বলেছি যে কালাদান প্রজেক্টটা হচ্ছে, দেখেন ইন্ডিয়া জানে যে শেখ হাসিনা পাওয়ারে আছে, সো তার ভিতর দিয়ে সে করিডোর নিতে পারবে, আমাদের পোর্ট ব্যবহার করতে পারবে। আমাদের পোর্টে ম্যানেজমেন্টটা তারা ভারতের কাছে দিয়ে দিয়েছে, ওই ম্যানেজমেন্টে আমাদের শিপের আগে ভারতের শিপ প্রায়োরিটি পেত। তখন বিএনপি জামাত কোথায় ছিল? তখন কথা বলেছিলেন? এখন একটা মানবিক করিডোর দিয়ে এটা নিয়ে আপনারা অনেক কথা বলতেছেন। এবং যেটা হয় আমাদের একটা জিনিস হচ্ছে, আমি যদি এখন বিএনপি কে সাপোর্ট করি, জামাতকে সাপোর্ট করি, তাহলে ব্লাইন্ডলি তারা যে তাদের যেটা বলবে ওইটাই আমরা ফলো করতে থাকি। এটা হচ্ছে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। আমরা এই সিচুয়েশনে অ্যাডভান্টেজ যদি না নেই, এই রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের এখানে থেকে যাবে যুগের পর যুগ। আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনোভাবেই পারবো না। এটার কারণ হচ্ছে একটাই, এখন এই মুহূর্তে যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আসছে, আমাদেরকে এই করিডোর দিতে হবে। আমি আবার বলি, করিডোর দিতে হবে। আরাকান আর্মি যেটা চাচ্ছে যে তাদের পক্ষ হয়ে তাদেরকে মিলিটারি সাপোর্ট দিতে, আমি মনে করি মিলিটারি সাপোর্ট দিলেই এখন একটা
যুদ্ধের মধ্যে তারা একটা উইনিং সিচুয়েশন আছে। এই উইনিং সিচুয়েশন যদি আমরা এখানে অংশগ্রহণ করি, ভারত যেটা 71 করেছে, এটা আমাদের 100% লাভ হবে। এই আশাতে আমাদের আর্মি আরাকান আর্মি থেকে অনেক সুপিরিয়র আর্মি। আমরা যখন গ্রাউন্ডে নামবো, আমরা কিন্তু একা থাকবো না, আমেরিকা আমাদের পাশে থাকবে। এই আমেরিকা আমাদের পাশে থাকবে এবং ওরা যেটা চাচ্ছে, এখন যে সমস্ত সিটি গুলা তারা এখনো দখল নিতে পারেনি, সেই জিনিসগুলাতে আমার সাপোর্ট চেয়েছে। আমি মনে করি যে এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সাপোর্ট একটা যুদ্ধে জড়ানোর জন্য। একটা দেশকে যখন একটা যুদ্ধে জড়াইতে হয়, তখন সবচেয়ে 10টা আমাদের প্রিন্সিপাল ওয়ার আছে। এর মধ্যে প্রথম হচ্ছে রাইটনেস অফ কজ। 10টার মধ্যে এই একটাই 10 ওয়েটেজ ক্যারি করে, যে মানে অন্য 9টা প্রিন্সিপাল অফ ওয়ার যদি সাপোর্ট নাও করে, এই একটা কি কজ এখানে? ফার্স্ট হচ্ছে আমরা মুসলিম উম্মার পাশে দাঁড়াচ্ছি। মুসলিম উম্মা পৃথিবীর যারা এখানে মায়ানমার জান্তা দ্বারা নিষ্পেষিত হয়েছে এবং বর্তমানে ফিউচারে আরাকান আর্মি তাদের বিপক্ষে নেওয়ার একটা আছে, এই সময় আমরা তাদের পক্ষে দাঁড়াবো। নাম্বার 1। নাম্বার 2, আমাদের ফিউচারে যে এই 15 লাখ রোহিঙ্গা এখানে আছে, যারা আমাদেরকে যুগের পর যুগ টানতে হবে। এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রতিটা জায়গার মধ্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিটা জায়গার মধ্যে ইয়া করবে। এটা আমরা ম্যানেজ করতে পারবো না ফিউচারে। যত দিন যাবে এটা বাড়তে থাকবে, এবং এটা হওয়ার সাথে সাথে এই প্রবলেম সলভ হবে, বাংলাদেশে একটা বড় প্রবলেম সলভ হবে। এবং আমরা শেষ পর্যন্ত আশা করি, যেহেতু আমেরিকা পাশে থাকবে, এই যুদ্ধে 100% জয় হবে। এবং 100% জয় হলে আমরা আরাকান আর্মি প্লাস মায়ানমারের এমন একটা পজিশনে যাব, যেখানে তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবং এই রোহিঙ্গা জনগোষ্ঠী প্লাস মুসলমান জনগোষ্ঠী, এবং ফিউচারে বলা যায় না, আমেরিকা যদি চায় এটাকে আলাদা, তারা চাচ্ছে একটা আলাদা দেশ করতে, এবং এটার উপরে আমাদের একটা ভালো ইনফ্লুয়েন্স কাজ করবে।